নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাবো শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি ছোট গল্প, ঝানু চোর চানু। ছেলেবেলা থেকেই চানু শয়তানের একশেষ। আশপাশের লোকজন তার জ্বালায় অস্থির। চানুর বাবা বড় গরিব ছিল। চানু ভাবল বিদেশে গিয়ে টাকা পয়সা রোজগার করে আনবে। যেমন ভাবা তেমনি কাজ। একদিন সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। খানিক দূরে গিয়েই বনের ভিতর দিয়ে একটা নির্জন রাস্তা। চানু সেই রাস্তা ধরে চলল। সমস্ত দিন বৃষ্টিতে ভিজে শ্রান্ত ক্লান্ত হয়ে সন্ধ্যার সময় পথের ধারে একটি কুঁড়ে ঘর ছিল, সেখানে এসে উপস্থিত। ঘরের ভিতরে আগুনের পাশে একটি বুড়ি বসেছিল। চানুকে দেখে সে জিজ্ঞাসা করল, কি চাই বাপু তোমার? চানু বলল, চাইবো আবার কি, কিছু খাবার দাবার চাই আর একটি বিছানা চাই। বুড়ি বলল, সরে পড়ো বাপু, এখানে কিছু পাবে না। আমার 6টি ছেলে, সারা দিন খেটে খুঁটে তারা এখনই বাড়ি ফিরবে। তোমাকে এখানে দেখতে পেলে তারা তোমার গায়ের চামড়া তুলে দেবে। চানু, সেটা আর বেশি কথা কি? এই ঠান্ডায় বাইরে গাছের তলায় দাঁড়িয়ে মরার চাইতে গায়ের চামড়া তুলে ফেলবে, সেটাই বরং ভালো। বুড়ি দেখলে সে সহজ লোকের পাল্লায় পড়েনি। কি আর করে, তখন চানুকে পেট ভরে খেতে দিল। শুতে যাবার সময় চানু বুড়িকে বলল, দেখো বুড়ি, তোমার ছেলেরা যদি এসে আমার ঘুম ভাঙায় তাহলে কিন্তু মুশকিল হবে বলে দিচ্ছি বড্ড। পরের দিন চানু ঘুম ভাঙলে দেখল 6 জন অতি বদ চেহারার লোক তার বিছানার পাশে দাঁড়িয়ে। সে তাদের দেখে গ্রাহ্যও করল না। দলের সর্দারটি তখন জিজ্ঞাসা করল, তুমি কে হে বাপু, কে চাও এখানে? চানু, আমার নাম সর্দার চোর, আমার দলের জন্য লোক খুঁজে বেড়াচ্ছি। তোমরা যদি চালাক চতুর হও তাহলে তোমাদের অনেক বিদ্যে শিখিয়ে দেব। সর্দার বললে, আচ্ছা বেশ, তুমি তাহলে এখন উঠে একটু খাও দাও, তারপর দেখা যাবে এখন কে সর্দার। বিছানা থেকে উঠে সকলের সঙ্গে বসে চানু খেলো। ঠিক তারপরই সকলে দেখল একটা সুন্দর ছাগল সঙ্গে নিয়ে একজন কৃষক বনের পাশে যাচ্ছে। তখন চানু বলল, আচ্ছা, তোমাদের কেউ কোনো রকম জবরদস্তি না করে শুধু ফাঁকি দিয়ে ওই লোকটার ছাগলটা নিয়ে আসতে পারো? একজন করে সকলেই বলল, না ভাই, আমরা কেউ তো পারবো না। ব্যাস, তাহলে দেখো আমি তোমাদের সর্দার কিনা। আমি এক্ষুনি ছাগলটা নিয়ে আসছি। এই বলে চানু তখনই বনের ভিতর গিয়ে রাস্তার মোড়ে তার ডান পায়ের জুতোটা রেখে দিল। তারপর ছুটে গিয়ে কিছু দূরে রাস্তার আর একটা মোড়ে বাঁ পায়ের জুতোটাও রেখে রাস্তার ধারে বনের ভিতরে চুপ করে বসে রইল। খানিক পরেই সেই কৃষক এসে প্রথম জুতোটা দেখে মনে করল খাসা জুতোটা পড়ে আছে, কিন্তু এক পাটি দিয়ে কি হবে, আর এক পাটিও থাকলে ভালো হতো। খানিক দূরে এগিয়ে গিয়ে কৃষক আর এক পাটি জুতো দেখে ভাবল, আমি কি বোকা, ও পাটিটা যদি নিয়ে আসতাম। যাই, তাহলে ওটা নিয়ে আসি গিয়ে। একটা গাছে ছাগলটা বেঁধে সে চলল জুতো আনতে। এদিকে চানু কিন্তু ছুটে গিয়ে আগেই সেটা নিয়ে এসেছে। তারপর কৃষক ছাগলটাকে বেঁধে রেখে যখন চলে গেল, তখন চানুও বাঁ পায়ের জুতোটা নিয়ে ছাগলটার বাঁধন খুলে সেটাকেও নিয়ে বনের ভিতর দিয়ে বুড়ির
কুটিরে এসে উপস্থিত। কৃষক গিয়ে প্রথম জুতোটা দেখতে না পেয়ে ফিরে এসে পরের জুতোটাও পেল না। তার উপর আবার যখন দেখল তার ছাগলটিও নেই, তখন সে ভাবল, এখন করি কি? গিন্নিকে যে বলে এসেছি বাজারে ছাগলটা বেচে তার জন্যে একখানা গায়ের চাদর কিনে নিয়ে যাব। যাই তাহলে, চুপচাপ গিয়ে আর একটা জন্তু নিয়ে আসি, তা নইলে যে ধরা পড়ে যাব, গিন্নি ভাববে আমি বোকার এক শেষ। এদিকে চানু ছাগল নিয়ে বুড়ির বাড়িতে যখন গেল, তখন সেই চোরেরা তো একেবারে হতবাক। চানুকে কত জিজ্ঞেস করলো, কিন্তু সে কিছুতেই বলল না কোন উপায়ে সে ছাগলটা নিয়ে এসেছে। খানিক বাদে সেই কৃষক একটা মোটা সোটা সুন্দর ভেড়া নিয়ে এসে উপস্থিত। চানু বলল, যাও দেখি, কোনো জবরদস্তি না করে শুধুমাত্র বুদ্ধি খাটিয়ে ওই ভেড়াটাকে কে আনতে পারো দেখি। 6 চোরের সকলেই অস্বীকার করলো। তখন চানু বলল, আচ্ছা আমি দেখি পারি কিনা, আমাকে একটা দড়ি দাও দেখি। দড়ি নিয়ে চানু বনের ভিতর ঢুকে পড়ল। এদিকে কৃষকটি তার ছাগল চুরির কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে চলেছে। মোড়ের কাছেই এসে দেখে গাছের ডালে একটা মরা ঝুলছে। মরা দেখেই তার গায়ে কাঁটা দিল। রক্ষা করো বাবা, খানিক আগে তো এখানে মরা টরা কিছু দেখতে পাইনি। সামনের মোড়ে গিয়ে কৃষক দেখল আর একটা মরা গাছের ডালে ঝুলছে। রাম রাম রাম, এ হলো কি? আমার মাথাটা গুলিয়ে যায়নি তো? কৃষক তাড়াতাড়ি চলল, কিন্তু কি সর্বনাশ! রাস্তার আরেকটা মোড়ে গিয়ে দেখে সেখানেও একটা মরা ঝুলছে। পরপর 3-3টে মরা এত কাছাকাছি ঝুলছে দেখে তার মনে সন্দেহ হলো। না, এ কখনোই হতে পারে না। আমারই বোধ করি মাথাটা খারাপ হয়েছে। আচ্ছা দেখে আসি আগের মরাটা আছে কিনা। কৃষক সবে মাত্র মোড়টা ফিরেছে, তখন ডালের মরা চট করে নেমে এসে বাঁধন খুলে ভেড়াটাকে নিয়ে একেবারে বুড়ির বাড়ি গিয়ে হাজির। এদিকে কৃষক গিয়ে দেখল মরা টরা কিছুই নেই। ফিরে এসে দেখলো তার ভেড়াটাও নেই, কে জানি দড়ি খুলে নিয়ে চম্পট দিয়েছে। তখন তার মনটা কেমন হলো তা বুঝতেই পারো। বেচারি মাথা খুঁড়তে লাগলো, হায় হায়, কার মুখ দেখে আজ বেরিয়েছিলাম, এখন গিন্নি কি বলবে? সমস্ত সকালটাই মাটি হয়ে গেল, ছাগল ভেড়া দুটোই গেল, এখন করি কি? একটা কিছু এনে বাজারে বিক্রি করে গিন্নির শাল না নিয়ে গেলেই চলবে না। আসবার সময় দেখেছিলাম ষাঁড়টা মাঠে চড়ে বেড়াচ্ছে, যাই সেটাই নিয়ে আসি, গিন্নিও দেখতে পাবে না। চানু যখন চোরদের বাড়ি ভেড়া নিয়ে গিয়ে উপস্থিত, তখন চোরদের আক্কেল গুরুম হয়ে গেল। সর্দার চোরটি বলল, আর একটা যদি এরকম চালাকি দেখাতে পারো তাহলে তোমাকেই আমাদের সর্দার করব। ততক্ষণে কৃষকটিও ষাঁড় নিয়ে এসে উপস্থিত। চানু বলল, যাও তো, জবরদস্তি না করে কে ষাঁড়টা ফাঁকি দিয়ে আনতে পারো দেখি। কেউ যখন ভরসা পেল না, তখন সে বলল, আচ্ছা দেখি আমি পারি কিনা। চানু বনের মধ্যে ঢুকে পড়ল। কৃষকটি খানিক দূরে এগিয়ে গিয়েই বনের মধ্যে একটা ছাগলের ডাক শুনতে পেল। ঠিক তারপরেই একটা ভেড়াও ডেকে উঠল। আর তাকে রাখে কে? একটা গাছে ষাঁড়টাকে বেঁধে রেখে ছুটল বনের ভিতর। কৃষক যত যায় ততই শুনে আর একটু আগে ডাকছে। দেখতে দেখতে আধ মাইল দূরে চলে এলো। তখন হঠাৎ সব চুপচাপ, আর কোনো ডাকি শুনতে পাওয়া যায় না।
এদিক ওদিক খুঁজে কৃষক একেবারে হয়রান হয়ে গেল। কোথা বা ছাগল আর কোথায় বা ভেড়া। বেচারি কাহিল হয়ে আবার ফিরে এলো, কিন্তু সর্বনাশ! এসে দেখে ষাঁড়টিও সেখানে নেই। বন উলট পালট করে ফেলল, কিছুতেই আর ষাঁড়ের খোঁজ পেল না। চানু যখন ষাঁড় নিয়ে এসে উপস্থিত তখন আর কথাটি নেই। চোরেরা চানুকে তাদের সর্দার করে দিল। তাদের আনন্দ আর দেখে কে! সমস্ত দিন আমোদ করেই কাটিয়ে দিল। লুটপাট করে চোরেরা যা কিছু আনতো একটা গহ্বরের মধ্যে সব লুকিয়ে রাখত। রাত্রে খাওয়া দাওয়ার পর তারা চানুকে নিয়ে গিয়ে সমস্ত টাকা করে দেখিয়ে দিল। চানুই যে এখন তাদের সর্দার, তাকে সব না দেখালে চলবে কেন? দলের সর্দার হবার প্রায় 1 সপ্তাহ পরে চোরেরা একদিন চানুকে বাড়ির জিম্মায় রেখে চুরি করতে গেল। খালি বাড়ি। চানু সেই শয়তান বুড়িকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি যে এদের ঘর সংসার দেখো, এরা তোমাকে তার দরুন কিছু বকশিস টকশিস দেয়? বুড়ি বললে, বকশিস দেয় না, ওদের মাথা দেয়। বটে, কিছু দেয় না? আচ্ছা, এসো আমার সঙ্গে, আমি তোমাকে ঢের টাকা দেব। বুড়িকে সঙ্গে করে চানু টাকার ঘরে গেল। জন্মেও বুড়ি এত ধন কোনো দিন দেখেনি। মুখ হাঁ করে সেই রাশি রাশি টাকা মোহরের দিকে বুড়ি খানিকক্ষণ চেয়ে রইল। তারপর বুড়ির আহ্লাদ আর ধরে না। হাঁটু গেড়ে মাটিতে পড়ে 2 হাতে টাকাগুলো ঘাঁটতে লাগলো। সময় বুঝে চানু তার পকেট বোঝাই তো করলেই, তারপরে একটা থলেতে চুপি চুপি মোহর ভরে নিয়ে বাইরে বেরিয়ে এসে বাইরে থেকে দরজায় চাবি লাগিয়ে দিল। বুড়ি সেই টাকার ঘরে আটকা পড়ে গেল। বেরিয়ে এসে চানু একটা সুন্দর পোশাক পরল। তারপরে সেই ছাগল, ভেড়া আর ষাঁড়টা নিয়ে গিয়ে একেবারে কৃষকের বাড়ি গিয়ে উপস্থিত। কৃষক তার স্ত্রীকে নিয়ে বাড়ির দরজার কাছেই বসেছিল। হারানো জন্তুগুলো দেখতে পেয়ে তারা আহ্লাদে লাফিয়ে উঠল। চানু বলল, এই জন্তুগুলো কার বলতে পারো কি? আপনি কোথায় পেলেন মশাই? এগুলো যে আমাদের, এই বনের ভিতর চড়ে বেড়াচ্ছিল। আচ্ছা, ছাগলটার গলায় একটা থলে ঝুলছে, তাতে 10টা মোহর রয়েছে, ওগুলো কি তোমাদের? না মশাই, আমরা গরিব দুঃখী লোক, মোহর কোথা পাবো? আচ্ছা, মোহরগুলোও তোমরা নাও, আমার কিছু দরকার নেই। মোহরগুলি নিয়ে 2 হাত তুলে কৃষক চানুকে আশীর্বাদ করল। সমস্ত দিন চলে চানু প্রায় সন্ধ্যার সময় বাড়িতে এসে উপস্থিত। বাড়ির ভিতরে গিয়ে দেখলো তার মা বাবা বসে আছে। চানু বলল, ভগবান আপনাদের ভালো করুন, আজ রাতটা আপনাদের বাড়ি থাকতে পারি কি? আপনার মতো ভদ্রলোক কি এখানে থাকতে পারবেন? আমরা যে বড্ড গরিব। চানু আর চুপ করে থাকতে পারল না। বলল, বাবা, তুমি কি তোমার ছেলেকেও চিনতে পারছো না? চানুর মা বাবা খানিকক্ষণ অবাক হয়ে রইল। তারপর চানুকে বুকে জড়িয়ে ধরে বলল, এমন সুন্দর পোশাক তুমি কোথায় পেলে বাবা? চানু বলল, পোশাক দেখেই অবাক হয়ে গেলে তাহলে এই টাকাগুলো দেখে কি করবে? এই বলে চানু পকেট খালি করে সব মোহর টেবিলের ওপর রাখল। এতগুলো মোহর দেখে চানুর বাবার বড্ড ভয় হলো। চানু তখন সব কথা খুলে বলল। তার আশ্চর্য বুদ্ধির কথা শুনে বাবা মা আনন্দে তাকে জড়িয়ে ধরল। পরের দিন সকালে চানু বাবাকে বলল, বাবা যাও জমিদার বাড়ি, বলো গিয়ে আমি তার মেয়েকে বিয়ে করতে চাই। চানুর কথা শুনে তার বাবার চোখ বড় হয়ে গেল। বলিস কি রে বেটা, তাহলে তো আমার পিছনে কুকুর লেলিয়ে দেবে। না, তুমি বলো যে আমি সর্দার চোর, আমার মতো ঝানু চোর দুনিয়ায় নেই। জবরদস্ত ও ওস্তাদ চোরদের ফাঁকি দিয়ে লাখ টাকা রোজগার করে এনেছে। তাহলেই দেখবে
জমিদার মশাই রাজি হয়ে যাবেন। আচ্ছা, এত করে যখন বলছো যাচ্ছি, কিন্তু কিছু হবে বলে মনে হয় না। প্রায় 2 ঘন্টা পরে চানুর বাবা ফিরে এলো। চানু বলল, কি হলো বাবা, কি করে এলে? নেহাত মন্দ নয়, মেয়েটিও যে খুব একটা অনিচ্ছুক তাও নয়। বোধ করি বাবাজি তুমি এর আগেও তার কাছে প্রস্তাবটি করেছ না? যা হোক, জমিদার বললেন আসছে রবিবার তাঁরা নাকি একটি হাঁস ভেজে খাবেন। তুমি যদি কড়া থেকে হাঁসটা বেমালুম চুরি করতে পারো তাহলে তিনি তোমার কথা ভেবে দেখবেন। এ আর তেমন শক্ত কাজ কি, দেখা যাবে এখন। রবিবার দিন জমিদার এবং বাড়ির সকলে রান্নাঘরে রয়েছেন, হাঁস ভাজা হচ্ছে। এমন সময় রান্নাঘরের দরজা খুলে গেল। একটি অতি কুৎসিত বুড়ো ভিখারি, পিঠে তার একটা মস্ত বড় থলে ঝুলছে। সে এসে রান্নাঘরের দরজায় উঁকি মেরে বলল, জয় হোক বাবা, আপনাদের খেয়েতে কিছু থাকলে আমি বুড়ো ভিখিরি কিছু খেতে পাবো কি? জমিদার বললেন, অবশ্যই পাবে, রান্নাঘরের দাওয়ায় একটু বসো। জানালার পাশে একজন লোক বসেছিল। খানিক পরে সে চেঁচিয়ে উঠল, আরে মস্ত বড় একটা খরগোশ ছুটে বাগানের দিকে যাচ্ছে, এটাকে মারলে হয় না? জমিদার ধমক দিয়ে বললেন, খরগোশ মারার ঢের সময় পাবে, এখন চুপ করে বসে থাকো। খরগোশটা বাগানে গিয়ে ঢুকলো। ভিখিরির পোশাক পরা চানু থলের ভিতর থেকে আর একটা খরগোশ ছেড়ে দিল। একটু পরেই চাকর আবার চেঁচিয়ে উঠল, বাবু বাবু, খরগোশটা এখনো রয়েছে, এখনো চেষ্টা করলে মারা যায়। আবার জমিদার ধমক দিলেন, চুপ করে বসে থাকো বলছি। খানিক বাদে চানু আরও একটা খরগোশ থলে থেকে বের করে ছেড়ে দিল। চাকরও চেঁচিয়ে উঠল, আর যায় কোথায়। একজন করে সব কটি চাকর রান্নাঘর থেকে বেরিয়ে খরগোশের পেছনে তাড়া করলো। জমিদার মশাইও বাদ পড়লেন না। খরগোশ তাড়িয়ে সকলে ফিরে এসে দেখে ভিখারিও নেই, কড়ার মধ্যে হাঁসও নেই। জমিদার মশাই বললেন, আচ্ছা ফাঁকি দিয়েছে চানু, সত্যি সত্যি আমাদের জব্দ করেছে। একটু পরেই চানুদের বাড়ি থেকে একজন চাকর এসে জমিদার মশাইকে বলল, আগে আমার মনেই বলে পাঠিয়েছেন আপনারা অনুগ্রহ করে আমাদের বাড়ি গিয়ে আজকে খাবেন। জমিদার বড় চমৎকার সাদা সিধে লোক ছিলেন, মনে একটু অহংকার ছিল না। স্ত্রী ও মেয়েকে নিয়ে চানুদের বাড়ি গেলেন। চানুর চালাকির কথা বলে জমিদার মশাই হাসতে হাসতে পাঁজরে ব্যথা ধরিয়ে ফেললেন। মেয়েটি তো আগে থেকেই চানুকে পছন্দ করত, এখন তার পোশাক আদব কায়দা দেখে মনে মনে আরও খুশি হলো। খাওয়া দাওয়ার পর জমিদার বললেন, শুধু হাঁস চুরি করেই আমার মেয়েকে পাবে না চানু, কাল রাত্রে আমার আস্তাবল থেকে আমার 6টি ঘোড়া যদি চুরি করতে পারো তাহলে দেখা যাবে। এখন 6জন সহিস কিন্তু ঘোড়ার পিঠে চড়ে পাহারা দেবে। চানু বলল, আচ্ছা চেষ্টা করে দেখব। সোমবার রাত্রে জমিদারের আস্তাবলে 6জন সহিস 6টি ঘোড়ার পিঠে বসে আছে। বেজায় ঠান্ডা, রক্ত যেন জমে যেতে চায়, তাই প্রত্যেকের জামার পকেটে একটি করে মদের বোতল। খানিক পরে পরে একটু করে মদ খেয়ে গা গরম করে নিচ্ছে। ঘুমিয়ে পড়লে চলবে না, তাই সকলে মিলে মহা গল্প জুড়ে দিল। চানুর জন্য আস্তাবলের দরজা খোলাই রাখা আছে। রাত যত বেশি হতে লাগলো ঠান্ডাটাও যেন বাড়তে লাগলো। মদে আর সানায় না, গায়ে কাঁপুনি ধরে গেল। এমন সময় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে একটা কদাকার বুড়ি এসে দরজায় উঁকি মেরে বলল, বাবা সকল, শীতে জমে গেলাম,
এক মুঠো খড় দাও তো, আস্তাবলের এক কোণে রাতটা কাটিয়ে দেব, তা না হলে বুড়ো মানুষ শীতে মরেই যাব। বুড়ির পিঠে 6টা থলে, মুখে প্রায় 2 আঙুল লম্বা দাড়ি, চেহারাটি কুৎসিতের এক শেষ। বুড়ি আস্তাবলের দরজায় উঁকি মেরে বলল, লক্ষ্মী বাপ আমার, বুড়ো মানুষ শীতে মরে গেলাম, ওই কোণটাতে একটু জায়গা দাও, এক মুঠো খড় নিয়ে পড়ে থাকবো। সহিসরা ভাবল, এলোই বা বুড়ি, বেচারি শীতে জমাট বেঁধে গেল, ও থাকুক পড়ে এক কোণাতে। আস্তাবলের কোণে খড় পেতে বুড়ি আরাম করে বসল। সহিসরা দেখল বুড়ি খানিক পরেই একটা কালো বোতল বের করে একটু মদ খেল। তার মুখে আর হাসি ধরে না, যেন সে খুবই আরাম বোধ করছে। সহিসদের বুড়ি বলল, বাবারা, তোমাদের বোধ করি সব শেষ হয়ে গেছে, তা আমার কাছে ঢের আছে, তবে কিনা তোমরা পাছে কিছু মনে করো, তাই তোমাদের দিতে ভরসা করছি না। একে বেজায় শীত, তার উপরে সত্যি সত্যি তাদের মদ শেষ হয়ে গেছে। বুড়ির কথা শুনে সহিসরা যেন হাতে চাঁদ পেল। সে কি বুড়িমা, তুমি যদি দাও তো বেঁচে যাই, ঠান্ডায় মরে গেলাম। বুড়ির বোতলটি দেখতে দেখতে শেষ হয়ে গেল, তবুও সহিসদের শীত গেল না। শয়তান বুড়ি তখন আর এক বোতল মদ বের করে দিল। এই বোতলটার মদের সঙ্গে কি মেশানো ছিল, খাবা মাত্র সব কটা সহিস ঘোড়ার পিঠে গদির উপর বসেই নাক ডাকিয়ে ঘুম দিল। তখন বুড়ি উঠে সব কটা সহিসকে খড়ের উপর শুইয়ে ঘোড়াগুলোর পায়ে মোজা পরিয়ে দিল। তারপর সবগুলিকে নিয়ে একেবারে চানুদের বাইরের একটা ঘরে গিয়ে উপস্থিত। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জমিদার মশাই প্রথমেই কি দেখলেন, তার বাড়ির সামনের রাস্তা দিয়েই চানু ঘোড়ায় চড়ে যাচ্ছে, আর ঘোড়ার পিছনে পিছনে অপর 5টা ঘোড়াও চলেছে। জমিদার মশাই অবাক হয়ে রইলেন, মনে মনে বললেন, গোল্লায় যা তুই চানু, আর যাদের চোখে ধুলো দিয়েছিস সে বেচারারাও গোল্লায় যাক। আস্তাবলে গিয়ে সহিস বেটাদের জাগাতে জমিদারকে বেশ বেগ পেতে হয়েছিল। সকালবেলা জমিদার মশাই খেতে বসেছেন, চানুকেও ডেকে এনেছেন। খেতে খেতে চানুকে বললেন, কতগুলো বোকা পাঁঠার চোখে ধুলো দিয়ে তেমন কোনো বাহাদুরি করনি। আচ্ছা, আজ বেলা 1টা থেকে 3টে পর্যন্ত আমি ঘোড়ায় চড়ে বাড়ির সামনে ঘুরে বেড়াবো, নিও দেখি বাবু আমার ঘোড়াটা চুরি করে, তাহলে বুঝবো তুমি বাহাদুর এবং আমার জামাই হবার উপযুক্ত। চানু মাথা নিচু করে বলল, যে আগে একবার চেষ্টা করে দেখবো। এখন 1টার পর থেকে জমিদার ঘোড়ায় চড়ে পায়চারি করে করে একেবারে কাহিল হয়ে পড়লেন। 3টে বেজে গেল, তবুও চানুর টিকিটিও দেখতে পেলেন না। মনে করলেন এবারে বাড়ি ফিরে যাবেন। এমন সময় তার একটা চাকর পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে হাজির। কর্তা, শিগগির বাড়ি যান, মা ঠাকুরনকে বুঝিবা আর দেখতে পেলেন না, সিঁড়ির উপর থেকে তিনি পড়ে গেছেন, বোধ করি হাত পা সব ভেঙে গেছে, তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, আমি চললুম ডাক্তার ডাকতে। জমিদারের চোখ বড় বড় হয়ে গেল। বলিস কি রে বেটা, কি সর্বনাশ, ডাক্তারের বাড়ি যে ঢের দূর, তাই আমার ঘোড়াটা নিয়ে ছোট ছোট শিগগির ছোট। ঘোড়ায় চড়ে চাকর তখন ডাক্তারের বাড়ি ছুটল। জমিদার মশাই হোঁচট খেতে খেতে এসে উপস্থিত। বাড়ি এসে দেখলেন সারা শব্দ কিচ্ছু নেই, সব চুপচাপ। ব্যস্ত সমস্ত হয়ে বাড়ির ভেতরে গেলেন। সেখানে বসবার ঘরে গিন্নি আর মেয়ে দিব্যি আরাম করে বসে আছেন।
ততক্ষণে জমিদার মশাইয়ের চৈতন্য হলো। তিনি বুঝতে পারলেন এ ব্যাটা চানুর চালাকি, ব্যাটা তাকে আচ্ছা ঘোল খাইয়েছে। খানিক পরেই দেখলেন চানু তার ঘোড়ায় চড়ে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। সেই চাকর ব্যাটার কিন্তু আর উদ্দেশ্য পাওয়া গেল না। চাকর তার জন্য একটুও কেয়ার করেনি, নাইবা করলো তার চাকরি। চানু যে তাকে 10টা মোহর দিয়েছিল তা দিয়ে তার অনেক দিন চলবে। পরের দিন চানু জমিদার বাড়িতে উপস্থিত হলো। জমিদার বললেন, তুমি বাপু এবারে নেহাত ফাঁকি দিয়েছ, ওতে তোমার উপর আমার বড্ড রাগ হয়েছে। যা হোক, আজ রাত্রিরে যদি আমাদের বিছানা থেকে চাদরখানা চুরি করতে পারো তাহলে কালকেই বিয়ের আয়োজন করব। চানু বলল, আগে আচ্ছা একবার চেষ্টা করে দেখব, কিন্তু এবারেও যদি ফাঁকি দেন তাহলে কিন্তু আপনার মেয়েকেই চুরি করে নিয়ে চলে যাব। রাত্রে জমিদার আর তাঁর গিন্নি শুয়েছেন। দিব্যি জ্যোৎস্না, জানলার কাঁচের ভিতর দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘরের মধ্যে। জমিদার মশাই দেখলেন হঠাৎ যেন একটা মাথা জানলা দিয়ে উঁকি মেরে দেখতে যাচ্ছিল। তাঁদের দেখতে পেয়েই আবার সরে পড়ল। জমিদার গিন্নিকে বললেন, দেখলে তো, এ ব্যাটা নিশ্চয়ই চানু। তারপর বন্দুকটা হাতে করে নিয়ে বললেন, দেখো আমি ব্যাটাকে এখনই চমকে দিচ্ছি। বন্দুক দেখেই জমিদার গিন্নি ব্যস্ত হয়ে বললেন, করো কি, চানুকে গুলি করবে নাকি? জমিদার বললেন, আরে না, তুমি কি পাগল হলে নাকি? বন্দুকে কি আর গুলি পুড়েছি, শুধু বারুদ। খানিক পরেই আবার জানালায় মাথা উঁকি মারল। দরাম করে জমিদার বন্দুক ছুঁড়ে দিলেন। সঙ্গে সঙ্গে শুনতে পেলেন ধপ করে নিচে পড়ে কি যেন মাটিতে গড়িয়ে গড়িয়ে চলে গেল। জমিদার গিন্নি চেঁচিয়ে উঠলেন, হায় ভগবান, বেচারি বোধ করি মরে গেছে, আর না হয় জন্মের মতো কানা খোড়া হয়ে গেছে। জমিদার মশাই কেমন যেন থতমত খেয়ে গেলেন। দরজা খোলাই ছিল, ঊর্ধ্বশ্বাসে ছুটলেন। জমিদার মশাই বোধ করি তখনও বাইরের জানালার কাছে পৌঁছাননি, কিন্তু গিন্নি ঠাকুরুন শুনলেন কর্তা ফিরে এসে দরজার কাছে দাঁড়িয়ে বলছেন, শিগগির বিছানার চাদরখানি দাও গিন্নি, ব্যাটা মরেনি বোধ হয়, কিন্তু বেজায় রক্ত পড়ছে, একটু পরিষ্কার করে বেঁধে ওকে নিয়ে আসবো। গিন্নি ঠাকুরুন এক টানে চাদরখানা বিছানা থেকে তুলে দরজায় ছুঁড়ে দিলেন। চাদর নিয়ে জমিদার মশাই আবার ছুটলেন, কিন্তু কি আশ্চর্য, সেই মুহূর্তেই তিনি আবার ফিরে এলেন। ঘরে ঢুকেই জমিদার রেগে মেগে বলতে লাগলেন, ব্যাটা পাজি চানু, তোকে ফাঁসি দেওয়া দরকার। কর্তার কথা শুনে গিন্নি অবাক হয়ে বলেন, বেচারির বেজায় লেগেছে আর তুমি তাকে ফাঁসি দেবার কথা বলছো? ওর বাস্তবিক লাগাটাই উচিত ছিল। ব্যাটার বদমাইশি দেখেছ? খড় দিয়ে একটা মানুষ বানিয়ে সেটাকে কাপড় চোপড় পরিয়ে জানলায় এনে রেখেছিল। কি ছাই মাথা মুন্ডু বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। খড়ের মানুষ হলে তার গায়ে রক্ত বেরোবে কেন? আর তাই মুছবার জন্য তুমি বিছানার চাদর কেন চেয়ে নিয়ে যাবে? বিছানার চাদর বলছো কি? আমি তো বিছানার চাদর টাদর চাইতে আসিনি। চাদর চাইতে আসো আর না আসো আমি সেসব কিছু জানি না। তুমি এসে দরজায় দাঁড়িয়ে চাদর চাইলে, আর আমিও তোমাকে দিয়েছি। গিন্নির কথা শুনে জমিদার মশাই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কি ভীষণ শয়তান রে বাবা চানু, ওর সঙ্গে আর পেরে উঠব না। কাল সকালেই বিয়ের বন্দোবস্ত করতে হবে দেখছি। এরপর চানুর সঙ্গে জমিদার কন্যার বিয়ে হয়ে গেল। বিয়ের পর চানু খুব ভালো হয়ে গেল। তার মতো জামাই সচরাচর মেলে না। জমিদার মশাই এবং তার গিন্নি শত মুখে চানুর সুখ্যাতি করেন আর লোকের কাছে বলেন, আমার ঝানুচোর চানু। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা এই মজার গল্পটি। যদি এরকম আরও গল্প শুনতে চান তাহলে এই ডেসক্রিপশান বক্সের নিচে মোর অপশনটায় ক্লিক করুন, একদম নিচে চলে যাবেন, অ্যাবাউট পাবেন। অ্যাবাউটে ক্লিক করলেই চলে যাবেন আমার চ্যানেলের হোম পেজে আছে প্লেলিস্টেই পেয়ে যাবেন আমার আজ পর্যন্ত আপলোড করা সমস্ত গল্প।
যতক্ষণ না নতুন গল্প আনি সেগুলো শুনুন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আর আজকের মতো আমায় বিদায় দিন। নমস্কার।